নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো বেতাল ২৫ গল্প সংগ্রহ থেকে আংটির রহস্য গল্পটি। প্রতিজ্ঞাবদ্ধ রাজা বিক্রমাদিত্য বেতালকে অনুসরণ করে পুনরায় সেই শ্মশানে গিয়ে পৌঁছায়। অন্ধকারের মধ্যে কিছুই ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না। চিতার আলোয় কোনো মতে গাছের উপরে উঠে শবদেহকে নিজের ঘাড়ে তুলে নিয়ে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। শবে অবস্থিত বেতাল বলে, রাজন, মনে হচ্ছে আপনি কোনো মহান উদ্দেশ্য পালন করার জন্য এমন কঠিন পরিকল্পনা করেছেন, যার জন্য মধ্যরাতে এমন ভয়ঙ্কর শ্মশানে আসতে আপনার কোনো দ্বিধা নেই। আমি যেটা ভাবছি, যদি সেটা ঠিক হয় তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই। যখন লোকেরা নিজের কার্যসিদ্ধির অনেক কাছে পৌঁছে যায়, তখন অনেক সময়তেই লোকেরা নিজেদের লক্ষ্যভ্রষ্ট হয় এবং আশা ত্যাগ করে ফেলে। কিন্তু আপনার ধৈর্য দেখে আমার মনে হচ্ছে আপনি একেবারেই আলাদা। তাই আপনার পরিশ্রম বিফল হবে না, কারণ যারা ধৈর্য হারিয়ে ফেলে তাদেরই পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। ভুল মানুষ মাত্রই করে। অনেক বুদ্ধিমান অভিজ্ঞ মানুষও ভুল করে ফেলে, কিন্তু আশা করব এমন ভুল আপনি করবেন না। এই সত্য সম্পর্কে অবগত করার জন্য আমি আপনাকে কুমুদ নামক এক বুদ্ধিমানের ঘটনা শোনাতে চাই। এতে করে আপনার রাস্তার ক্লান্তিও খানিকটা দূর হবে। তাহলে এবার শুনুন। এই কথা বলে বেতাল বিক্রমাদিত্যকে পুনরায় গল্প বলতে শুরু করে। বহুদিন আগের কথা। ত্রিপুর দেশে সেই সময় রাজা সুমন্তের রাজত্ব ছিল। তার রাজত্বকালে রাজকর্মচারীরা অত্যাধিক ঘুষখোর হয়ে গেছিল। সেই কারণে যোগ্য ও সমর্থ ব্যক্তিরাও তার রাজত্বকালে সঠিক চাকরি পাচ্ছিল না। রাজ্যে রাজকর্মচারীরা যে উপার্জন করত তা ঘুষখোররা খেয়ে চলে যেত, যার ফলে ধীরে ধীরে রাজকোষ খালি হতে থাকে। এদিকে রাজা তার প্রজাদের সঠিক সময়ে বেতন দিতে পারতেন না। কর বাবদ যে অর্থ পাওয়া যেত তা দিয়ে কিছুদিন কাটার পরও সম্পূর্ণ সময়টা কাটানো সম্ভব হতো না। তাই রাজকোষ খালি হয়ে যাওয়ার পরে রাজকর বাড়িয়ে দেওয়া হতো। ওই ত্রিপুর দেশেই চন্দ্রবতী নামে এক নগরে কুমুদ নামের এক বুদ্ধিমান যুবক বাস করত। সে ছিল খুবই প্রবল বুদ্ধির অধিকারী, যার ফলে অতি সহজে সমস্ত সমস্যার সমাধান করতে পারত। প্রতিদিন বহু লোক পরামর্শ করার জন্য তার কাছে যেত। একবার ত্রিপুর দেশে ভয়ঙ্কর খরা দেখা যায়, যার ফলে কুমুদের কাছে লোকেদের আসা যাওয়া বন্ধ হয়। প্রজাদেরও উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। বিভিন্ন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হওয়ার কারণে তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। তখন এইসব দেখে কুমুদের মনে হয়েছিল রাজা রাজধর্ম পালন করছেন না, তিনি প্রজাদের উপর অন্যায় করছেন। তাই রাজার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রাজধানীর দিকে রওনা দেন তিনি। রাজার সাথে দেখা করার জন্য সমীর নামক এক কর্মচারীর অনুমতি নিতে হতো। তার সঙ্গে দেখা করাও খুব সহজ কাজ ছিল না। তার বাড়ির পাহারাদারকে কুমুদ 2টি স্বর্ণমুদ্রা দেয়। তবে গিয়ে তার সাথে সমীরের সাক্ষাৎ হয়। সমীর তাকে জিজ্ঞেস করে, রাজার সাথে তুমি দেখা করতে চাইছো কেন? কুমুদ বলে, প্রজারা যখন কষ্টের মধ্যে থাকে তখন সেই কষ্ট দূর করাই রাজার কর্তব্য। অথচ সেই দিকে রাজার কোনো লক্ষ্যই নেই, বরং তিনি জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়িয়ে চলেছেন। তাই রাজার ধ্যানাকর্ষণ করার জন্যই এবং তার ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্যই আমি তার সাথে দেখা করতে চাই। এই কথা শুনে সমীর বলে, রাজকোষ প্রায় খালি, রাজাই বা কি করবেন? রাজকর বাড়ানো ছাড়া তার কাছে আর যে কোনো উপায় নেই। কুমুদ তখন বলে, যে বিপদের সময় সঠিক পথে চলতে পারে সেই তো রাজা হওয়ার যোগ্য। তিনি যখন তা জানেনই না, তবে আমাকেই সেই পথ দেখাতে হবে। সমীর বলে, ঠিক আছে, তুমি সেই পথ আমাকে বলে দাও, আমি ওনাকে জানিয়ে দেব।
তখন কুমুদ খুবই গম্ভীরভাবে বলে, আমি রাজার সামনে গিয়ে এই কথা বলতে চাই, তার জন্য কোনো পথ নেই কি? অর্থাৎ আমি একবার রাজার সঙ্গে দেখা করতে চাই। সমীর তখন কোনো রকম চিন্তা না করেই বলে, রাজার সঙ্গে দেখা করার জন্য অনেক মানুষ আসে, তাদের পথ আটকানোই আমার কর্তব্য। আমি তোমাকে ছোট মন্ত্রীর কাছে যাওয়ার অনুমতি দিতে পারি। সেই মন্ত্রী তোমাকে মেজমন্ত্রীর কাছে পাঠাবে, মেজমন্ত্রী আবার তোমাকে বড় মন্ত্রীর কাছে পাঠাবে। তুমি যদি সবাইকে খুশি করতে পারো তবেই তুমি রাজার দর্শন পাবে। এই পথে আমার চাহিদাটাই সবচেয়ে বড় কথা। সেই কথা শুনে কুমুদ বুঝে যায় রাজার সঙ্গে দেখা করা অসম্ভব। তাই সে নিরাশ হয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার জন্য তাকে এক জঙ্গলের পথ ধরতে হয়েছিল। সেই পথে এক ঋষিমুনির সাথে দেখা হয় তার। ঋষিমুনি তাকে দেখে বলে, বৎস, তুমি খুব ভালো সময় এসেছো। আমি হিমালয় পর্বতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, তবে আমার কাছে একটা মূল্যবান আংটি আছে। সেই আংটি কোন হাতে দেব বুঝে উঠতে পারছিলাম না। এই আংটির পাথরের রং সাদা, কিন্তু যদি কোনো খারাপ মানুষের হাতে তা পড়ে তবে সেই পাথরের রং নীল হয়ে যায়। এই আংটি ধারণ করার পর 3 বার পঞ্চখড়ি মন্ত্র পাঠ করতে হবে, তারপর সেই যা চাইবে তাই পাবে। এই কথা বলে মুনি ঋষি সেই আংটি কুমুদের হাতে দিয়ে দেয়। কুমুদ সেই আংটি আঙ্গুলে ধারণ করে এবং ঋষিকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যায়। সেই আংটির মহিমায় সামান্য কিছুক্ষণের মধ্যেই কুমুদ নিজের বাড়ি পৌঁছে যায়। সেখানে গিয়ে পরিবারের লোকেদের বলে তারা রাজধানীতে যাবে এবং সেখানেই সুখপূর্বক জীবন অতিবাহিত করবে। তারপর রাজধানীর উদ্দেশ্যে রওনা দেয় তারা। রাজধানীতে পৌঁছানোর পর সেই আংটির মহিমায় এক ভদ্র ব্যক্তি তাকে তার বাড়িতে থাকার অনুমতি দেয়। রাজধানীর পরিসর ছিল বিরাট। সেখানে সে সাধারণ মানুষদের সাথে কথাবার্তা বলতে শুরু করে এবং কারা কারা ঘুষ নেয় সে কথাও জানার চেষ্টা করে। তখন সে জানতে পারে একজন বা দুজন নয়, হাজার হাজার মানুষ এই কাজের সঙ্গে যুক্ত। এত মানুষকে অধর্ম করতে দেখে কুমুদের খুব দুঃখ হয়। সবার আগে সে নগরের প্রধান ব্যবসায়ীদের কাছে যায় এবং সঙ্গে সঙ্গে তার হাতের সাদা পাথরটি নীল হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে এই ব্যক্তিরা অনৈতিক কাজের সাথে যুক্ত। এক ব্যবসায়ীর কাছে গিয়ে কুমুদ বলে, মহাশয়, আপনি ঘোর পাপিষ্ঠ। যদি নিজের এই পাপ খণ্ডন করতে চান তাহলে আমাকে প্রত্যেক মাসে 10,000 স্বর্ণমুদ্রা দিতে হবে। আর যদি আপনি সেই কাজ না করেন তাহলে আপনার হাত পা বিকল হয়ে যাবে। কিন্তু কুমুদের মুখের কথায় ব্যবসায়ীর উপর কোনোই প্রভাব সৃষ্টি হয় না। তখন কুমুদ মনে মনে পঞ্চখড়ি মন্ত্র 3 বার জপ করে আর চোখের নিমিষে ব্যবসায়ীর হাত পা বিকল হতে শুরু করে। সে খুবই ভয় পেয়ে যায়। তখন সে কুমুদকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এইভাবে কুমুদ একের পর এক অনৈতিক ব্যক্তিদের সঙ্গে দেখা করতে শুরু করে এবং তাদের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। তারা যাতে প্রত্যেক মাসে সেই অর্থ প্রদান করে সেই রাস্তাও পরিষ্কার করে ফেলে। এইভাবে প্রচুর অর্থের মালিক হয়ে যায় সে। এক সুন্দর ভবন বানায় নিজেদের বসবাসের জন্য। সেই সাথে গরিবদের সাহায্য করারও প্রতিশ্রুতি দেয় এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে দেওয়া হবে সেই কথাও ঘোষণা করে দেয়। ঘোষণা শোনার সাথে সাথে বহু গরিব মানুষ তার কাছে আসতে শুরু করে। সাধারণ মানুষের মধ্যে দিনে দিনে তার খ্যাতি বৃদ্ধি পায়। নীতিহীন ব্যক্তিরা প্রথমে রাজার কাছে অভিযোগ করতে ভয় পাচ্ছিল, কিন্তু পরে ধীরে ধীরে সাহস তৈরি করে এবং তারা রাজার কাছে গিয়ে উপস্থিত হয়। রাজা তার বড় মন্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে। বড় মন্ত্রী মেজমন্ত্রীকে, মেজমন্ত্রী ছোট মন্ত্রীকে, তারপর সেই কথা পৌঁছায় সমীরের কানে। সমীর তখন 10 জন সৈনিক নিয়ে কুমুদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তখন কুমুদ তাকে বলে, আগে আপনি যে পাপ করেছেন সেই পাপের মূল্য শোধ করুন। এই কথা শুনে সমীর খুবই রেগে যায় আর বলে, তুই আমার কাছ থেকে কৈফিয়ত চাইছিস? আমি তোকে এক্ষুনি কারাগারে বন্দি করব।
সেই কারণেই তো এই সৈনিকদের নিয়ে এসেছি। কুমুদ তখন বলে, ভালোই হলো, আগে এই সৈনিকদের তোমার বাড়িতে পাঠাও আর 5,000 স্বর্ণমুদ্রা নিয়ে আসতে বলো, আর প্রত্যেক মাসে এইভাবেই আমার কাছে যেন তা পৌঁছে যায়। কথা শেষ হওয়ার সাথে সাথে সে 3বার মনে মনে পঞ্চাক্ষরী শরীর মন্ত্র পাঠ করে আর সমীর মাটিতে পড়ে যায়। তখন তার সৈনিকরা বাধ্য হয় স্বর্ণমুদ্রা প্রদান করতে, আর সাথে সাথে সে ঠিক হয়ে যায়। মেজ ও বড়মন্ত্রীদেরও একই রকম অবস্থা হয়। তারা আরো অনেক বেশি স্বর্ণমুদ্রা প্রদান করতে বাধ্য হয়েছিল। সব কথা রাজার কানে যায়। তখন সে বুঝতে পারে এই কুমুদ কোনো সাধারণ মানুষ নয়, বরং অসাধারণ ক্ষমতার অধিকারী। তখন রাজা নিজেই তার সঙ্গে দেখা করবে বলে ঠিক করে। রাজা তার সঙ্গে দেখা করতে গেলে সে রাজার পা ছুঁয়ে প্রণাম করে। রাজা তা দেখে অবাক হয় আর বলে, তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি, কিন্তু এটা ভাবতে পারিনি আমার জন্য তোমার মনে এতটা সম্মান লুকিয়ে আছে। কুমুদ বলে, মহারাজ, আমি আপনার থেকেও অনেক বড় রাজা, কিন্তু অনৈতিকতার কাছে নীতিকে মাথা নত করতেই হয়। রাজা তখন জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছো? আমি ঠিক বুঝলাম না। তার মানে তুমি অনৈতিক কাজ করছো? তুমি এমন অনৈতিক কাজ কেন করছো? কুমুদ বলে, মহারাজ, আমি আপনাকে বললাম আমি আপনার থেকে বড় রাজা, অথচ আপনি কোনো রকম বিরোধ করলেন না। তার মানে আপনি মানছেন আমি আপনার থেকে বড় রাজা। রাজা তখন বলে, আমি তো একজন সাধারণ রাজা, তুমি মন্ত্রশক্তির অধিকারী, তাই তোমাকে আমি নিজের থেকে বড় বলেই মনে করছি। রাজার কথা শুনে কুমুদ হাসতে থাকে। মহারাজ, আপনি রাজবংশে জন্মগ্রহণ করেছেন, তাই ফলস্বরূপ আজ আপনি রাজা। এই সিংহাসনে আপনি বসে আছেন, তাতে যে কত মন্ত্রশক্তি লুকিয়ে আছে তা আপনি জানেন, তাই প্রজারা আপনাকে রাজকর দিতে বাধ্য। তাহলে এবার আপনি বলুন তো, আমাদের দুজনের মধ্যে কোথায় পার্থক্য? তা সত্ত্বেও আজ আপনার রাজকোষ খালি কেন, কখনো ভেবে দেখেছেন? আপনার রাজকর্মচারী ও প্রজারা কিভাবে অনৈতিক কাজ করে চলেছে? আপনার রাজত্বে অনৈতিকতা আকাশ ছোঁয়া হয়ে গেছে। রাজা এই কথা শুনে খুবই রেগে যায় আর বলে, তুমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছো। আমার রাজ্যে কেউ অনৈতিক কাজ করে না, শুধুমাত্র তুমি ছাড়া। কুমুদ তখন বলে, মহারাজ, আপনি গরিব প্রজাদের থেকে কর নিয়ে রাজকোষ ভরানোর চেষ্টা করছেন, আর আমি অনৈতিক কিছু ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়ে নিজের ভাণ্ডার পূরণ করার চেষ্টা করছি। তাহলে বড় রাজা কে? কুমুদের কথা শুনে রাজা নিজের ভুল বুঝতে পারে। তখন কুমুদকে কথা দেয়, ভবিষ্যতে এমন অনৈতিক কোনো কাজ আমার রাজত্বে হবে না। স্বার্থপর ও লোভী মানুষরা তাদের যথাযোগ্য শাস্তি পাবে। ন্যায় ও প্রজাদের মঙ্গলের কথা ভেবেই আমি শাসন ব্যবস্থা পরিচালনা করব। কুমুদ তখন রাজাকে সেই আংটির কথা বলে। রাজা তার কাছে সেই আংটি চায়, কিন্তু কুমুদ তা দিতে অস্বীকার করে আর বলে, মহারাজ, এই আংটি এই জন্মে আমার কাছেই থাকবে। আমার পর আমার সন্তানরাই এই আংটি পাবে। আমি কোনো অবস্থাতেই নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না। কুমুদ রাজাকে সাবধান করে সেই নগর ছেড়ে পুনরায় নিজের গ্রামে ফিরে যায়। রাস্তায় যাওয়ার পথে এক সরোবরে সেই আংটি ফেলে দেয়। এই ঘটনা শোনানোর পর বেতাল বলে, রাজন, আমি মানছি কুমুদ খুবই বুদ্ধিমান ছিল, সে মানুষের কল্যাণ করার চেষ্টাও করেছিল, কিন্তু আপনার মনে হয় না কুমুদ বিবেকহীনের মতন কাজ করেছিল? একজন রাজা, সে অসমর্থ, প্রজার প্রতি তার কোনো সচেতনতাই ছিল না, শাসন ব্যবস্থা কিভাবে চালাতে হয় তাও সে জানতো না। তাহলে কুমুদ নিজে কেন রাজা হলো না? শাসন ব্যবস্থা তার নিজের হাতেই নেওয়া উচিত ছিল, আর সেটাই ছিল তার সুবর্ণ সুযোগ, অথচ সেই সুযোগের সদ্ব্যবহারটুকু পর্যন্ত করল না। সে রাজাকে আংটিও দিল না, বলল নিজের কাছে রাখবে, তারপরে তার সন্তানদের কাছেই যাবে সেই আংটি, অথচ সেই আংটিটা সরোবরে ফেলে দিল। এটা তার পাগলামি নয়?
যদি সেই আংটি সে রাজাকে দিত, তাহলে রাজা সেই আংটির সাহায্যে অনৈতিক ব্যক্তিদের যথাযোগ্য শাস্তি প্রদান করতে পারত। আমার মনে এই নিয়ে অনেক সন্দেহ আছে। আপনার যদি এই প্রশ্নের যথাযোগ্য উত্তর জানা থাকে, তাহলে এক্ষুনি সেই উত্তর দিন। তা না হলে আপনার মস্তক টুকরো টুকরো হয়ে যাবে। পুনরায় বিক্রমাদিত্য নিজের মৌনব্রত ত্যাগ করতে বাধ্য হন আর বলেন, বেতাল, রাজধানী থেকে যাওয়ার পথেই সেই ঋষির সঙ্গে দেখা হয়েছিল কুমুদের, যে তাকে সেই আংটি প্রদান করেছিল। তার মনে কখনোই রাজা হওয়ার কোনো ইচ্ছা ছিল না, আর সেই কারণেই সে কোনো সুযোগের সদ্ব্যবহার করতে চায়নি, বরং যা করেছে নিঃস্বার্থে করার চেষ্টা করেছে। রাজা যখন তার কাছ থেকে ওই আংটি চায়, তখন সে তাকে তা দিতে অস্বীকার করে এটা প্রমাণ করে দিয়েছে যে সে শুধু একজন বুদ্ধিমানই নয়, একজন জ্ঞানীও বটে। কারণ শাসন ব্যবস্থা সামলানোই রাজার কাজ। রাজনৈতিক কাজে সে কতটা চতুর তার উপরেই নির্ভর করছে সে কত ভালো রাজা। মন্ত্রশক্তির বলে রাজত্ব করতে গেলে তার পরিণাম খারাপও হতে পারত। কুমুদ জানায় তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী এই আংটি পাবে। এটা শুধুমাত্র সে রাজাকে সচেতন করার জন্য বা ভয় দেখানোর জন্যই বলেছিল। যদি সেই আংটি তার উত্তরাধিকারীদের কাছে যেত, তাহলে তারাও এর অপপ্রয়োগ করতে পারত। সেই কথা ভেবেই সে ওই আংটি জলে ফেলে দেয়। রাজা বিক্রমাদিত্যের উত্তর শুনে বেতাল খুবই সন্তুষ্ট হয়, কিন্তু পুনরায় রাজা নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করায় বেতাল মুক্তি পায় ও নিজের শ্মশানে গিয়ে পৌঁছায়। আগের মতোই গাছে ঝুলতে থাকে সে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।